সামনেই আসছে মনসা পুজো, তাই আজ আপনাদের শোনাবো মাদপুরের বিখ্যাত জকপুরের মন্দির জাগ্রত মনসা মায়ের কথা, যার স্থাপনের কাহিনীর সঙ্গে জড়িত আছে নানান রকম অলৌকিক ঘটনা। জানেন কি এই মাদপুর বিখ্যাত মনসা মন্দিরের স্থাপন কিভাবে হয়েছিল? কোন কাহিনী লুকিয়ে রয়েছে এই মন্দির স্থাপনের পেছনে? জানেন এই মন্দিরের ইতিহাস কি? কিভাবে এখানে মা মনসার মন্দির গড়ে উঠল? জানেন কি সেই কাহিনী? এছাড়াও জেনে নিন এই মাদপুর মনসা মন্দিরকে ঘিরে থাকা বিভিন্ন অলৌকিক কাহিনীগুলি। বন্ধুরা, এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। খড়গপুর লোকাল থানার ৩ নম্বর লজমাপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজার মহিষা গ্রামে রয়েছে মা মনসা দেবীর মন্দির। অনেকেই মন্দিরকে মাদপুরের মনসা দেবীর মন্দিরও বলে ডাকেন। খড়গপুর থেকে হাওড়াগামী রেল লাইনের পাশে মাদপুরের কাছে ফাঁকা মাঠে মনসা দেবীর আবাসস্থল। মাদপুরের এই মনসা দেবীর মন্দিরকে নিয়ে বহু অলৌকিক কাহিনী প্রচলিত আছে। কথিত আছে এই মন্দিরে ভক্তদের মনস্কামনা দেবী অবশ্যই পূরণ করেন, তা সে সন্তান লাভ হোক কিংবা বেকারত্ব দূরীকরণ অথবা সাংসারিক কষ্টই হোক না কেন, অসুস্থতা থেকে মুক্তি, সবকিছুই মা মনসা দেবী পূরণ করে ভক্তের মনের আশা। অনেক সময় বাড়ির গরু ছাগল হারিয়ে গেলে ওই গরু ছাগলের ব্যবহার করা গলার দড়ির টুকরো নিয়ে দেবীর কাছে খুঁজে দেওয়ার মনস্কামনা করলেও দেবী তা পূরণ করেন। আর এসব কারণেই দূর দূরান্ত থেকে ভক্তেরা দেবীর কাছে ছুটে আসেন মানত করতে, আবার অনেকেই আসেন মানত পূরণ করতে। এমনকি ওই অঞ্চলের পাশ দিয়ে যাওয়া ট্রেনগুলোও অনেক সময় গতি কমিয়ে দেয়, কারণ দেখা যায় যে ট্রেনের চালক ট্রেন থেকেই দেবীর উদ্দেশ্যে প্রণাম করছেন। অতীতে এই অঞ্চলটি জঙ্গলে পরিপূর্ণ ছিল, যা মা মনসার জঙ্গল নামেই পরিচিত ছিল। প্রায় 400 বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জমিদার যোগেশ্বর রায়ের তালুক। কথিত আছে একদিন ভোরবেলা জমিদার স্বপ্নাদেশ পান যে ওই অঞ্চলে দেবী মনসা রয়েছেন। স্বপ্নাদেশে জমিদারকে দেবীর পূজার ব্যবস্থার কথাও বলেন মা মনসা দেবী। সেই স্বপ্নাদেশ পেয়ে জমিদার জঙ্গল পরিষ্কার করেন রাতারাতি। ওই অঞ্চলে দেবীর নিয়মিত পুজোর ব্যবস্থাও করেন তিনি। বর্তমানে মা মনসার স্থান বলে যেখানে ভক্তেরা পুজো করেন, সেখানে আগে ছিল এক বিরাট উইয়ের ঢিপি। কথিত আছে ওই ঢিপির নিচে প্রচুর সাপ থাকতো। আজ আর সেখানে জঙ্গল নেই, নেই পুরনো গাছপালাও। বর্তমানে ওই উইয়ের ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে, আর সেখানে তৈরি করা হয়েছে পদ্মফুল। এই পদ্মফুল হলো দেবী মনসার প্রতীক। 1889 সালের কিছু বছর আগের ঘটনা। কাজ চলছে বর্তমানে যা এখন দক্ষিণ পূর্ব রেলওয়ে নামে খ্যাত, হাওড়া থেকে আপ খড়গপুর রেল লাইনের। খড়গপুর স্টেশন ঢোকার আগেই জকপুর আর মাদপুর স্টেশনের মাঝে এই পুরো জায়গাটা জুড়ে ছিল মাঝারি ঘনত্বের জঙ্গল আর লম্বা লম্বা ঘাস। গাছ আর ঘাসের জঙ্গল কেটে পরিষ্কার করে শুরু হবে রেল লাইন পাতার কাজ। ঘাসের জঙ্গল পরিষ্কার করার সময় প্রথমবার আবির্ভাব হয় মা মনসার স্তূপ। যেহেতু রেল লাইনের কাজ এটার ওপরেই হবে, তাই এটাকে ভেঙে ফেলার সিদ্ধান্তও নেওয়া হলো। কিন্তু ভেঙে ফেলার আগের রাতেই মা স্বপ্নে এটা না ভেঙে ফেলার আদেশ দেয় কাজে নিযুক্ত অন্যান্য শ্রমিকদের। শ্রমিকরা এটা সাহেব রেল ইঞ্জিনিয়ারকে বললে প্রথমেই উনি বিশেষ পাত্তা না দিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশও দেন। আর এরপরেই শুরু হলো এই ইউনিটের প্রত্যেকের অস্বাভাবিক রকমের শরীর খারাপ। কিছুদিন আবারও কাজ বন্ধ থাকে, তারপর আবারও নতুন লোক নিয়ে কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। এবারেও ফলাফল সেই একই, কাজ তো কোনোভাবেই এগানো যায় না এই জায়গার। তাই বাধ্য হয়ে এই লাইন সোজাসুজি এই রাস্তায় না করে একটু দূর দিয়ে কার্ভ করে পাতা হয় রেলের পাত।
ফলে স্বস্থানেই বিরাজ করতে থাকে মা মনসার স্তূপটি। এর বেশ কয়েক দশক পর এখানে একটি জমিদার বাড়ি গড়ে ওঠে। জমিদারের অনেকগুলি গরু ছিল, তাই তিনি দেখাশোনার জন্য লোকও রাখেন। একসময় হঠাৎ জমিদার লক্ষ্য করেন তার গরুগুলির দুধের পরিমাণ হঠাৎ করেই কমে গেছে। তাই তিনি দেখাশোনার লোকটিকে কি ব্যাপার হচ্ছে সেটা অনুসন্ধান করতে বলেন। জমিদারের নির্দেশ মতো লোকটি খুঁজে বার করেন যে জঙ্গলের একটি বিশেষ জায়গায় জমিদারের গরুগুলি যায় এবং সেখানে একাধিক সাপ গরুর দুধের বোঁটা থেকে দুধ চুষে খাচ্ছে, আর এখানেই স্তূপের মতো কিছু একটা বিরাজ করছে। এরপর এই খবর গিয়ে পৌঁছায় জমিদারের কাছে। জমিদার নিজে এসে পুরো ব্যাপারটা দেখেন। তারপর এক রাতে জমিদার স্বপ্নাদেশ পান উনি মা মনসা দেবী, তাকে যেন পুজো করা হয়। স্বপ্নাদেশ পেয়ে জমিদার এখানের যাওয়া আসার রাস্তা তৈরি করেন জঙ্গল পরিষ্কার করে। এখানে একটি বেদি বানিয়ে মায়ের পুজোও শুরু করেন তিনি। কিন্তু বিপত্তি বাঁধে মন্দির তৈরি করতে গিয়ে। চারিদিক ঘেরার পর যখন ওপরের অংশ ঘেরা শুরু হয়, বিনা মেঘে হঠাৎ বজ্রপাত হয়ে মৃত্যু হয় মিস্ত্রিদের। সেজন্য বর্তমান সময়েও এই মন্দিরের ছাদ বলে কিচ্ছু নেই। ওপরের অংশ একেবারেই ফাঁকা। মন্দির কর্তৃপক্ষ যখনই মন্দিরের ছাদ তৈরি করতে যায় তখনই নেমে আসে প্রবল বিপর্যয়। অলৌকিকভাবে বাজ পড়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মা মনসা দেবীর জনপ্রিয়তা বাড়তে থাকে। আস্তে আস্তে জনসমাগম বাড়ে, চলতে থাকে মনসা দেবীর পুজো আর্চা। লোকমুখে ছড়িয়ে পড়ে এখানের মা মনসা দেবীর মাহাত্ম্য। দূর দূরান্ত থেকেও শুরু হয় মানুষের আগমন। হাওড়া থেকে আপ খড়গপুর আসার পথে মাদপুর জগপুর স্টেশনের মাঝেই রেল লাইনের পাশেই চোখে পড়ে মন্দিরটি। ট্রেন থেকেই মায়ের উদ্দেশ্যে করা কোনো মনস্কামনা পূরণ হওয়ায় অনেকেই অর্থ দান করে সেখানে। বর্তমানে মন্দিরে জনসমাগম হয় খুব বেশি। শুধুই জেলার মানুষ নয়, বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। নিত্য পূজিত হলেও বিশেষ করে শনি ও মঙ্গলবারে ভিড় হয় এই মন্দিরে। সবাই বিশ্বাস করে এই মনসা দেবী ভীষণভাবেই জাগ্রত। কেউ মন থেকে কিছু চাইলে তার চাওয়া অবশ্যই পূরণ করেন দেবী। এখানে নিজেদের পুজো নিজেদেরকেই দিতে হয় ভক্তি ভরে। ব্রাহ্মণ বা পুরোহিত থাকে না। বছরে একদিন ঘটা করে পূজিত হন মা মনসা দেবী। ওই দিন ব্রাহ্মণ পুজো করেন দেবী মনসার। অন্যথায় সারা বছর নিজের পুজো নিজেকেই করতে হয় ভক্তদের। মন প্রাণ দিয়ে ভক্তি ভরে যদি মায়ের কাছে কোনো মানত করেন, মন্দিরে এসে পুজো দিয়ে বলে যান, তা পূরণ হবেই। এই বিশ্বাস নিয়ে অগণিত মানুষের ভিড়ে প্রতিনিয়ত পূজিত হচ্ছেন মাদপুরের মা মনসা দেবী। আর এখানকার মন্দির হয়ে উঠেছে জাগ্রত মনসা মন্দির। নদীমাতৃক দক্ষিণবঙ্গের অন্যতম জেলা পশ্চিম মেদিনীপুর। সেখানে যেমন আছে নদীর জলে পুষ্ট সবুজ গভীর জঙ্গল, ঠিক তেমনই আছে ওই জঙ্গলের স্যাঁতস্যাঁতে জমিতে অগণিত সরীসৃপের পরিবার। ছোট বড় নদীর জল ঝোপে ঝাড়ে বেড়ে ওঠা এই সরীসৃপদের মধ্যে বাংলার বিখ্যাত সব সাপেরা গড়ে তুলেছে এক সুন্দর পরিবেশ। তাদের পছন্দের জায়গা পশ্চিম বাংলার এই স্থানটি। ঘন জঙ্গলের মধ্যে সূর্যালোক প্রবেশ করে না। বানভাসী শ্রাবণ ভাদ্রের থই থই নদীর দুকুল ছাপিয়ে জলও চলে আসে সেই জঙ্গলে, আর মনের সুখেই সেখানে দিন যাপন করে এই বাংলার সাপেরা। শঙ্খচূড়, কালনাগিনী, গোখরো, খরিশ, চন্দ্রবোড়া সমেত আরো বিভিন্ন অজানা সাপেরা। এদিকে এই বিশাল জেলায় আছে অঢেল চাষযোগ্য জমি। তাই কৃষকেরা রোজ মা মনসাকে স্মরণ করে খেতে যায় চাষ করতে। শীতে একটু আরাম, তখন তারা থাকে গর্তের নিচে। শীত ঘুম দেয়, কিন্তু প্রচন্ড গরমের দাবদাহে বাইরে চলে আসে। বর্ষায় দেখায় উদ্দাম নৃত্য। পশ্চিম মেদিনীপুরের জগপুরের কাছে এমন এক জঙ্গল আছে যাকে গ্রামের মানুষেরা মনসার জঙ্গল বলে। ওই জঙ্গলের দক্ষিণ পাশে পূর্ব পশ্চিমে বিস্তারিত এক গভীর খাল ছিল। বর্ষার সময় অতিবৃষ্টিতে ওই খাল দিয়ে খড়গপুর সহ পশ্চিমের উঁচু জায়গায় বৃষ্টির জল থই থই করে বয়ে যেত পূব দিকে, আর বন্যার আকারে জমে থাকতো সেখানে।
শরতের কাশফুলের রমরমায় খালপাড় তখন মেতে উঠত পুজোর আনন্দে। এখানকার কৃষকেরা মনের আনন্দে ধান চাষ করে আর ভাদু পরব উদযাপন করে মনের আনন্দে, কিন্তু তবুও কোথাও একটু অশান্তি থাকে সর্বক্ষণের। ওই সর্পকুলে বসবাসের জন্য মা মনসাকে সর্বদা স্মরণে মননে রাখে তারা। শ্রাবণ ভাদ্রের শনি মঙ্গলবারে মনসা দেবীর পুজো দেয়। শুধুই সাপের কারণে নয়, মনসাকে তারা কৃষি দেবী রূপেও মান্যতা দেয়। তাদের রুজি রোজগার, সম্বৎসরের খোরাকি সবই ধান চাষকে কেন্দ্র করে। পর্যাপ্ত বর্ষায় প্রচুর ধানে মাঠ ঘাট যাতে সবুজে ভরে ওঠে, তাই সমস্ত চাষিরা একজোট হয়ে ওই জঙ্গলের কোনো এক ধারে মা মনসা দেবীর আরাধনা করে চলে বছরের পর বছর। পাকা ধান তোলার সময় প্রত্যেকে এক আঁটি করে পাকা ধান মাথায় করে মা মনসার থানে রেখে সে মাকে মিনতি জানায়। বলে, মা গো, আমরা ছাপোষা মানুষ, দিন আনি দিন খাই, পেটের দায়ে চাষ করছি, আমাদের অপরাধ মার্জনা করো, সম্বৎসর সন্তানদের দুধে ভাতে রেখো, পরের বছর যেন আবারও চাষ করে তোমাকে ফসল দিয়ে পুজো দিতে পারি মা। প্রায় 400 বছর আগে জগপুরের জমিদার যোগেশ্বর রায় একদিন ভোর রাতে মা মনসার স্বপ্নাদেশ পেলেন। তিনি স্পষ্ট দেখেন চতুর্ভুজা মনসা দেবী হাত নেড়ে নেড়ে তাকে বলছেন, ওই জঙ্গলেই মা আছেন। জমিদার যেন মায়ের পুজোর প্রচার করেন। ভয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে জমিদার কাঁপতে থাকে। ঘটি ঘটি জল খেয়ে স্ত্রীকে বলেন সব কথা। মুহূর্তের মধ্যে কাক ভরে জমিদার বাড়িতে যে যেখানে ছিল হাজির হয়। ওই জঙ্গলের সাপের কথা সকলেরই জানা। মা মনসার থান বলে জঙ্গলে যে স্থানটিতে স্থানীয় মানুষ পুজো করে, সেখানে এক মস্ত উইঢিপি, তার নিচেই কিলবিল করছে অসংখ্য সরীসৃপ। এ কথা সকলে প্রত্যক্ষ করেছে। সূর্যোদয়ের পরেই সেদিন জমিদার সদল বলে ওই স্থানে গিয়ে জঙ্গল পরিষ্কার করে মায়ের নিয়মিত পুজোর আদেশ দেন। ক্রমেই কাঠুরেরা কুঠার আর হাঁসুয়া দিয়ে ভয়ে ভয়ে জঙ্গল কেটে সাফ করে ফেলে। মায়ের থানে আসার রাস্তাও কাটা হয়। চোখের সামনে তারা বিষধর সাপেদের রাস্তা পারাপার করতে দেখে। ওই ঢিপিকে কংক্রিটে মুড়ে দেওয়া হয়। পাশে একটি লাল পদ্ম বানানো হয় ওই ঢিপির মাটি দিয়ে। ঢাক, শাঁখ ও ঘণ্টার ধ্বনিতে জঙ্গলের চির নীরবতাকে ভেঙে দিয়ে মনসার থানকে মর্যাদা দেন জমিদার যোগেশ্বর রায়। নারী পুরুষ নির্বিশেষে সকলেই নিজের হাতে মায়ের পুজো দেয় সেখানে। এই মন্দিরে বছরের অন্যান্য দিনেই মায়ের পুজো দেওয়ার প্রচলন আছে, তবে যে কোনো শনিবার বা মঙ্গলবারে হাজার হাজার পুণ্যার্থী পুজো দিতে আসেন। বছরের সমস্ত দিনেই মায়ের পুজো হয়। এছাড়া বছরের বিশেষ দিনগুলিতে পুণ্যার্থীর ভিড় চোখে পড়ার মতো। মন্দির প্রাঙ্গণ প্রায় ক্ষুদ্র মেলার রূপ নেয়। এই মনসা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ কোনো ধর্মের মানুষ মায়ের পুজো করতে পারেন। যে কোনো ধর্মের মানুষই মায়ের পায়ে ঠাঁই নিতে পারেন। নারী পুরুষ সকলেই মন্দিরে প্রবেশাধিকার আছে। মায়ের মন্দিরে পূজা দিতে গেলে সমস্ত পুণ্যার্থীগণকে অবশ্যই স্নান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই মন্দিরে কোনো ব্রাহ্মণ দ্বারা পূজার ব্যবস্থা নেই, তাই পুণ্যার্থীগণকে নিজের হাতেই মায়ের পুজো করতে হয়। দক্ষিণার জন্য কমিটির পক্ষ থেকে কোনো প্রকার জুলুম নেই। পুণ্যার্থীরা স্বেচ্ছায় যা প্রণামী দেন এবং অর্থ দান করেন, তাতেই সারা বছর মায়ের নানা প্রকার উন্নয়নমূলক কাজকর্ম হয়। এই মন্দিরে কোনো পাণ্ডা নেই এবং পূজা বা মানত করার জন্য বাধ্যতামূলক কোনো নিয়মও নেই। পুণ্যার্থীগণের যা মন চায় তা দিয়েই পূজা ও মানত করেন। মাত্র 2 টাকার ধূপ, সিঁদুর ও পূজার ফুল দিয়েও কোনো ভক্ত মায়ের পূজা বা মানত করতে পারেন। মায়ের ভোগ রান্নার প্রচলন আছে এবং পুণ্যার্থীরা নিজেরাই মায়ের ভোগ রান্না করে মাকে নিবেদন করেন। আজ এ পর্যন্তই। জয় মাদপুরের মনসা দেবীর জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, জাগ্রত মাদপুরের মনসা দেবীর মাহাত্ম্য কথা এবং মাদপুর মনসা মন্দির সৃষ্টির কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি এরকমই আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।